তো এখন আমি আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 4 নিয়ে। আজকের এই সেটও আমরা রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যা প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া। তো দেখো, আজকের ফার্স্ট যে কোশ্চেন আছে একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কিছু প্রবলেম হয় আমাকে জানিও, কেমন? বলা হয়েছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? দেখো, এখানে তাদের ঋণ পরিশোধের পরিমাণটা সমান হতেই হবে। কেন হতে হবে বললাম? যেহেতু প্রথম অর্থাৎ সুরেশবাবুর টাকা হচ্ছে 800, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা 6%। আবার নরেশবাবুর টাকা দেখো 600, অর্থাৎ টাকাটা কম কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বেশি। কার থেকে? সুরেশের থেকে। তাহলে আমরা এখানে দেখে নেব এখানে এই যে সমস্যাটা তৈরি হলো, এটা কেন হলো? কারণ সুরেশবাবুর টাকাটা অনেক বেশি, নরেশবাবুর টাকাটা কম, এই জন্যেই কিন্তু তাদের এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো আমরা দেখে নেব এখানে যে তাদের যে ক্যাপিটাল বা যে মূলধন, এখানে মূলধনের ডিফারেন্সটা কত। তো সুরেশ আর নরেশ তাদের যে ক্যাপিটাল বা তাদের যে মূলধন, CAPITAL, তাদের যে মূলধন, তাদের মূলধনের যে ডিফারেন্স সেটা হচ্ছে কত টাকা? না 200 টাকা। তাহলে 200 টাকার জন্যে কিন্তু কোশ্চেনের প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এবার এখানে যেটা দেখতে হবে যে সুরেশবাবু এই 800 টাকার জন্য 6% হারে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে। তো এখানে আমি বের করে নিচ্ছি। সুরেশবাবু 800 টাকার 6%, তাহলে কত হবে? 6 48, তাই তো? 48 টাকা। আবার নরেশবাবু কত টাকা পাবে? 600 টাকার 10%, তাহলে কত হবে? না 60 টাকা। এই যে দেখো, সুরেশবাবু এবং নরেশবাবু এদের যে ইন্টারেস্টের ডিফারেন্স, এটা কত টাকা পেলাম? না ইন্টারেস্টের ডিফারেন্স, এই যে ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে কত টাকা? 60 মাইনাস 48, অর্থাৎ 12 টাকা। তাহলে এই যে ইন্টারেস্টের ডিফারেন্স, এই ইন্টারেস্টের ডিফারেন্সটা এটা কত বছরে? 1 বছরে। তাহলে 1 বছরের যদি তাদের 12 টাকা ডিফারেন্স হয়, এখানে দেখলাম টোটাল 200 টাকা ডিফারেন্স, তাহলে 200 টাকার জন্য তাকে কত বছর ওয়েট করতে হবে? তো চলো আমরা 12 দিয়ে ডিভাইডেড করে দিই। তো তুমি এখানে দেখো 4 দিয়ে কাটলে 50 হবে, 4 দিয়ে কাটলে 3 হবে। তাহলে 3 দিয়ে যদি তুমি 50কে ডিভাইডেড করো, কত হবে? 3 ষোলো 48, 2/3, তাহলে এত বছর ওয়েট করতে হবে। সো এখানে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, করো। দেখো পরের কোশ্চেন কি বলা হয়েছে? কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হয়, তাহলে তিনি 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত বা পেত। তাহলে ওই অর্থের পরিমাণ কত বা তার ক্যাপিটাল কত? এবার এখানে দেখো, এই যে 1% করে বেশি পেত, তাহলে এটা 1% 1 বছরে। তাহলে এখানে কত বছরের কথা বলা রয়েছে? 3 বছরের কথা। তাহলে 3 বছরে কত পার্সেন্ট সে বেশি পাবে? 1 বছরে যদি 1% হয়, তাহলে 3 বছরে হবে 3% বেশি। এই 3% বেশি এর জন্যই তো সে 5100 টাকা বেশি পাচ্ছে। সো আমি লিখতে পারি 3-এর জন্য যদি হয় 5100, 1%-এর জন্য কত হবে? 1700। কিন্তু এখানে চেয়েছে ওই অর্থের পরিমাণ, অর্থাৎ প্রিন্সিপাল কত বা আসল কত। আমরা তো আসল 100 ধরে করি, তাই না? তাহলে 100% ইকুয়াল টু কত? 1700, আরও দিতে হবে দুটো শূন্য, তাই তো? 100%। তাহলে কোথায় আছে? দেখো অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন কি বলা হলো? 8930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? তাহলে এখানে কি জানতে চাওয়া হয়েছে? যে 8930 টাকার 8% হারে 5 বছরে কত টাকা সুদ হবে? তাহলে আমরা ইজিলি করব কিভাবে? এই যে 8%, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, তাহলে 5 বছরের কত হবে? 5 8 40 টাকা। তাহলে আমি এইভাবে বলতে পারি 100 টাকার জন্য আমি সুদ পাচ্ছি 40 টাকা, রাইট? তাহলে এখানে 8930 টাকা আছে, তো আমি এখানে 8930 টাকার জন্য কত একটু বের করে নিচ্ছি। 40 ইন্টু 8930 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হলো 100। সো এবার একটু ক্যালকুলেশন করব আমরা। এই শূন্য কাটলাম, তাহলে দেখো
4 8 32, তাহলে মিনিমাম 32-এর ঘরে কোথায় আছে দেখো, এই একমাত্র এটাই হবে, তাছাড়া আর কোনোটাই সম্ভব নয়। বা আমরা এইভাবেও দেখতে পারি 4 3 12 শেষে 2, তাহলে এটাই একমাত্র হবে, তাই না? এটা 8000 যদি অ্যাপ্রক্স আমি ধরি, 4 8 32, একমাত্র এখানেই রয়েছে 32-এর কাছাকাছি। সো তোমরা ফুল ক্যালকুলেশন করে নাও, দেখো এটাই আসবে 3572। বা তোমরা নর্মালি এটা করতে পারো যে আসল ইকুয়াল টু এসআই ইন্টু 100। সো সরি, এখানে কি চেয়েছে, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা জানি পিটিআর বাই 100, 8930 ইন্টু 8 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। তো তোমরা এইভাবে করেও কিন্তু এটার উত্তর পেয়ে যাবে, 3572ই আসবে। তো যাই হোক, দুটো প্রসেস আমরা দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে তোমরা সেইভাবেই করবে। আচ্ছা দেখো, পরের যে কোশ্চেন বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু এত এবং সংখ্যা দুটির গসাগু এত, একটি সংখ্যা 297, তাহলে অপর সংখ্যা কত? আমরা জানি, কি জানি, যে লসাগু ইন্টু গসাগু সমান 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 একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এক্সামে এইভাবে লেখার দরকার নেই, তুমি তো জানো, তুমি ডাইরেক্ট এরকমভাবে মানটি বসিয়ে দেবে। তাহলে 2376 ইন্টু 33 ইকুয়াল টু হচ্ছে 297। অপর সংখ্যা জানি না, আমি এক্স ধরে নিলাম। সুতরাং এখান থেকে এক্স ইকুয়াল টু কী হবে, 2376 ইন্টু 33 ডিভাইডেড বাই হচ্ছে 297। এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে, আমি ক্যালকুলেশনটা আর করছি না। উত্তর চলে আসবে 264। ওকে, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে করতে পারে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করতে পারে। 4 জন লোক এবং 4 জন বালক একত্রে ওই কাজটি কতদিনে শেষ করবে? তা এটা খুব সুন্দর একটা কোশ্চেন, আমরা কিভাবে করব দেখে নাও। সবার প্রথমে এখানে বলা হয়েছে 3 জন লোক একটা কাজ করে 18 দিনে, আবার 6 জন বালক, তাহলে আমি এই কোশ্চেনটাকে কি এইভাবে সাজাতে পারি? একটু দেখো তো, যে 3 জন বালক, বা করলাম, ঠিক আছে। 6 জন বালক, আচ্ছা সরি, এটা 3 জন লোক। ওকে, এটা 3 জন লোক, এই যে এটা 3 জন লোক বা 6 জন বালক একটা কাজ করে 18 দিনে, আমরা এটা লিখতে পারি। এবার কোশ্চেনে বলা হয়েছে তাহলে 4 জন লোক এবং, তাই না, এবং 4 জন বালক কাজটা কতদিনে করবে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা জানি কি, যে কোশ্চেনের মধ্যে বা এবং যদি থাকে তাহলে সেখানে কি করতে হয়, উপরে যা থাকে সেগুলো সব গুণ করতে হয়। সো আমরা এখানে তাই করব, 3 ইন্টু 6 ইন্টু 18। আর কি করতে হয়, নিচেরগুলো ক্রস মাল্টিপ্লিকেশন করে গুণ করতে হয়। সো আমরা এই যে 3 ইন্টু 4 এবং 4 ইন্টু 6 এটা কি গুণ করব। চলো আমরা একটু লিখে দিচ্ছি, 3 ইন্টু 4, ওকে, প্লাস 4 ইন্টু 6, ক্যালকুলেশন করে নেবে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, কত আসবে এটা, চলো একটা লাইন করে দিই, 3 ইন্টু 6 ইন্টু 18, এটা কত হবে, 3 4 12, 4 6 24, 24 36 হবে, 36, তাহলে কত হবে, 18 দিয়ে দিলে 2 হয়, 2 দিয়ে দিলে 3 হয়, তাহলে কত হবে, 3 3 9, অপশান ডি হবে। ওকে, চলো পরের কোশ্চেন কি বলা হলো, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি 12 দিনে করতে পারে। এ একটা কাজ করে কত দিনে, 4 দিনে, বি ওই কাজটা করে কত দিনে, 12 দিনে। দুজনে মিলে কত দিনে করবে? তো আমরা কি করব, এলসিএম করব। এবার এফিসিয়েন্সি, 4 12 সমান 3 বার, 12 12-র মধ্যে 1 বার, তাহলে দুজনে মিলে একত্রে চেয়েছে, তো 3 আর 1 কত, 3 আর 1 হচ্ছে 4, অর্থাৎ দুজনে মিলে 4 ইউনিট কাজ করে। তাহলে তারা দুজনে কাজটা কতদিনে শেষ করবে, এ এবং বি একত্রে কাজটা শেষ করবে 12 ডিভাইডেড বাই 4 সমান সমান 3 ডেজ, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন দেখো, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 6:4। সো আমি এখানটা লিখব, এ ইস টু
বি কত না আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, এটা 6:4 নয়, এটা 3:2 হবে। ওকে, এটা 3 করে দাও, 3:4। তাহলে আমরা এখানটা লিখলাম 3:4। ওকে, এবার বলা হলো 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:8। সো আমি এখানটায় লিখছি 9 বছর, আচ্ছা সরি, এখানটা আমরা লিখবো কত 7:8। এবার এখানে একটু ভালো করে বুঝতে হবে, এই যে বয়সটা এটা কতদিন আগে, এটা হচ্ছে 7 বছর আগে, এই যে 7 বছর এগো। ওকে, একটু ভালো করে বুঝবে। আর এই যে বয়সটা এটা কতদিনের, এটা হচ্ছে 9 বছর পর, 9 ইয়ার্স আফটার, 9 বছর পর। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এদের মধ্যে যে ডিফারেন্সটা এটা কত ইউনিট, এদের মধ্যে যে ডিফারেন্সটা আমরা দেখলাম এটা হচ্ছে 4 ইউনিট ডিফারেন্স, 4 ইউনিট, তাই না? 4 থেকে 8 তাহলে 4 ইউনিট, এখানে দেখো 3 থেকে 7 কত ইউনিট, 4 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এই 4 ইউনিট ইকুয়াল টু কত বছর বলো তো? এখানে হচ্ছে এটা 7 বছর আগে, এটা হচ্ছে 9 বছর পরে, তাহলে 7 আর 9 টোটাল হচ্ছে 16। তাহলে আমি বলতে পারি এই যে ডিফারেন্স 4 ইউনিটের জন্য 16, তাহলে 1 ইউনিটের জন্য কত হবে? 1 ইউনিটের জন্য তো হবে 4। এবার আমরা যেটা করব, বি এর বর্তমান বয়স কত, তাহলে আমরা এবার বের করব বি, তাই তো? বি এর বর্তমান বয়সটা আমরা বের করে নেব। বর্তমান বয়স কত হবে? বি এর বর্তমান বি, এই যে বি এর, এটা তো হচ্ছে ধরো 9 বছর পরে, তাহলে আমরা এক কাজ করি, 9 বছর পরের বর্তমানটা পরে বের করছি, আগে আমরা এই 9 বছর পরের বয়সটা বের করব, যে বি এর বর্তমান বয়স বের করব, কিন্তু তার আগে আমরা বের করব বি এর এই বয়সটা বের করব, যে 9 বছর আগে, 9 বছর আগে, তাই তো? সরি, 9 বছর পরে, 9 বছর পরে বয়সটা কত হবে? 8। এই যে বি এর তো 8, তাই না? 8, তাহলে বি এর 9 বছর পরে হবে 8 ইন্টু 4, তাহলে কত হবে? 4 8 32। কিন্তু এটা তো 9 বছর পরে, আমার তো 9 বছর পরে লাগবে না, আমার লাগবে বর্তমান বয়স। তাহলে তুমি এক কাজ করো, এই যে 32, তার থেকে 9 বছর বাদ দিয়ে দাও, কারণ এই 32-এর থেকে 9 বছর পরেরটা বাদ দিলেই তো প্রেজেন্ট বর্তমান বয়স পাবে। তাহলে 32-এর থেকে 9 বাদ দিলে কত হয়? 23। সো এখানে আমাদের উত্তর এসে যাবে 23। কোথায় আছে? অপশান ডি। পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল হচ্ছে 51, তাহলে পুত্রের বয়স কত? একটা কাজ করি, এখানে দেখো আমি যদি ধরে নেই যে পুত্রের বয়স, আমি একটু জাস্ট ধরছি যে পুত্র যদি এক্স হয়, তাহলে তার বাবা কত হবে? বাবার বয়স হচ্ছে কি, আমি 9x বলতে পারি। পুত্রের বয়সের 9 গুণ, কার বয়স? পিতার বয়স, তাহলে বাবার বয়সটা আমি এখানটায় 9x লিখলাম। আবার দেখো মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাহলে আমি এখানে মাতা বা মা আমি ঠিক আছে লিখলাম কত? 8x। এখানে বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের যোগফল 51, তাহলে আমি এই দুটোকে যোগ করতে পারি। 8 আর 9 কত? 8 আর 9 হচ্ছে 17, তাহলে 17x ইকুয়াল টু কত? 51। এক্স ইকুয়াল টু কত? 3। এবার আমি এখান থেকে কিন্তু তাদের বয়সটা বের করে নিতে পারি। কার বয়স দরকার? পুত্রের বয়স দরকার। আমার পুত্রের বয়স কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, সো এখানে আমাদের 3 হবে, অপশান ডি হবে। কেমন? তোমরা কিন্তু কমেন্ট করে উত্তর দিতে পারো, তোমরা যারা আছো কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা দেখো কি বলা হয়েছে, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, তার মানে এখানে কাজের কথা বলা রয়েছে, এফিসিয়েন্সি। এটা হলো এ, এটা হলো বি, তাই তো? এখানটায় লিখতে হয় এফিসিয়েন্সি। কিভাবে লিখবো? 20% কম কাজ করে। আচ্ছা 20% মিনস, এই যে 20% বলতে আমরা বলতে পারি 1/5। তাহলে একজন যদি কাজ করে 5 ইউনিট, কার কাজ বেশি? এ বি এর তুলনায় কম, তার মানে কি বি বেশি হবে। বি যদি 5 হয়, এ হবে 4, তাহলে আমরা এফিসিয়েন্সি করে নিলাম। বলা হয়েছে এ যদি কাজটা 7.5 ঘন্টায় করে, এই যে এ যদি কাজটা 7.5 ঘন্টায় করে, তাহলে আমরা দেখে নেব মোট কাজ কত। মোট কাজ কি করে বের করতে হয়? টাইম, এটা হচ্ছে টাইম, তাহলে টাইম ইন্টু এফিসিয়েন্সি, তাহলে 4 সাথে 28 অর্থাৎ 30 হবে টোটাল ইউনিট। এবার ওরা চেয়েছে তাহলে বি কাজটা কত ঘন্টায় করবে। বি এর কাজ করার ক্ষমতা কি 5 ইউনিট, তাহলে কাজ হচ্ছে 30 ইউনিট, তাহলে বি এর কত ঘন্টা লাগবে? 30 ডিভাইডেড বাই 5 সমান সমান 6, তাহলে 6 ঘন্টা। কোথায় আছে? এই যে অপশান বিতে আছে। ওকে,
পরের কোশ্চেন, তোমরাও কিন্তু কমেন্ট করতে পারো। দেখো পরেরটা খুব সহজ একটা কোশ্চেন। একজন মুদি দোকানদার 2.04 টাকা প্রতি কেজি দরের গম, 2 টাকা 88 পয়সা বা 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে বা কি অনুপাতে মিশ্রিত করলে বা মিশিয়ে যদি প্রতি কেজি 2.52 টাকা হবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, একটা ভ্যারাইটির দাম হচ্ছে 2 টাকা 4 পয়সা, আর একটা ভ্যারাইটি হচ্ছে 2 টাকা 88 পয়সা। যদি এই দুটো ভ্যারাইটিকে কি অনুপাতে তুমি মেশাবে, মেশানোর পর তুমি বিক্রি করবে 2 টাকা 52 পয়সা। তো আমরা এখানে কি করব, অ্যালিগেশন করব। অ্যালিগেশন কি করে করতে হয় দেখো, প্রথমে এই বড় সংখ্যা থেকে আমরা এই ছোট সংখ্যাটা মাইনাস করে নিচে লিখব। তাহলে এটা মাইনাস করলে কত পাবো আমরা, 2 আছে 8 সমান 6, 5 আছে 8 সমান 3। ওকে, আচ্ছা পয়েন্ট এখানে হয় আমি দিলাম, এখানে এটা মাইনাস করলে কত হবে, 48.48। তো এই পয়েন্ট তুলে দিলাম। আচ্ছা 12 দিয়ে যদি কাটি, 3 12 36, 4 12 48, অর্থাৎ 3:4 অনুপাতে যদি আমি মেশাই, তাহলে কিন্তু আমি 2 টাকা 52 পয়সা দরে বিক্রি করতে পারবো। আচ্ছা নেক্সট দেখো, বলা হয়েছে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি। তাহলে তাদের অংশের অনুপাত কি হবে, তুমি এখানটায় লেখো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। কেমন, তাহলে আমি ধরে নিলাম পি যদি এক্স টাকা হয়, কিউ কত হবে, কিউ 30 টাকা বেশি, তাই তো কার থেকে পি অপেক্ষা, তাহলে এটা কত লিখবো আমরা, এটা হচ্ছে এক্স প্লাস 30, আর কত, কিউ অপেক্ষা 60 টাকা বেশি। তাহলে আর কত, কিউ অপেক্ষা 60 টাকা বেশি। তাহলে দেখো কিউ কত, এক্স প্লাস হচ্ছে 30, এর থেকে 60 টাকা বেশি, তাহলে এই যে প্লাস করে দিলাম 60 টাকা। এবার কি হয়েছে, এবার দেখো বলা হয়েছে এই পি কিউ আর এর মধ্যে আমরা 300 টাকা ভাগ করব। তাহলে এদের মধ্যে আমরা কত টাকা ভাগ করেছি, 300 টাকা। তাহলে এই যোগফল এটা ইকুয়াল টু হচ্ছে 300 টাকা। চলো এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। এক্স এক্স এক্স, তার মানে 3টে এক্স কিন্তু আমরা এখানে পেলাম। আচ্ছা লিখলাম 3x ইকুয়াল টু 300 মাইনাস সংখ্যা কত আছে, 30, 30 60, 8 60, 120। তাহলে এখানে 120 মাইনাস করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, আচ্ছা 3x ইকুয়াল টু হবে 180, এক্স ইকুয়াল টু আসবে 60। আমরা এক্স এর ভ্যালুটা পেলাম। এবার এখানে চেয়েছে তাদের কি অংশের অনুপাত, তাহলে একজন পি কত, আমি এখানটা একটু লিখলাম পি কিউ আর। এক্স পি, পি পাবে 60 টাকা, কিউ পাবে 60 আর 30 90 টাকা, আর কত পাবে 90, আচ্ছা 60 30 9 6 15 মানে 150 টাকা, 150 টাকা। এবার কত দিয়ে কাটবে, 30 দিয়ে কাটো, 30 দিয়ে কাটলে 30 দুগুণে 60, 3 30 90, 5 30 150। তাহলে কত পেলাম আমরা অনুপাত, 2 3 5 কোথায় আছে, 2 3 5 এই যে অপশান এতে আছে। ওকে, পরের কোশ্চেন, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের দাম কত। দেখো আমরা এখানটায় লিখতে পারি 15টা ডিমের দাম হচ্ছে 75 টাকা, একটা ডিমের দাম হচ্ছে 15 5 টাকা, তাহলে 1 ডজন, এখানে বলা হয়েছে 4 ডজন, 4 ডজন বলতে 4 12 48। তাহলে একটা কাজ করি আমরা, 48টি ডিমের দাম, 48টি কিন্তু 48টি, যে 4 ডজন ইকুয়াল টু কি 4 × 12 সমান সমান 48টি। তাহলে এই 48টির দাম কত হবে, 5 × 48 আছে, একটু লিখেই করে দিলাম তোমাদের জন্য, 5 8 40, 5 4 20, তাহলে 240 240। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি আছে, 4 ডজন ডিমের ক্রয় মূল্য চেয়েছে, কেনা দাম, আমাদের কিন্তু উত্তর এসে গেছে 240 টাকা। পরের কোশ্চেন, পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 3-এর 2 অংশ বিনিয়োগ করে, তাহলে পি কিউ আর এর মূলধনের অনুপাত কত। খুব সুন্দর কোশ্চেন। তাহলে আমরা দেখলাম যে এখানে পার্টনারশিপ থেকে কিন্তু আমার দুটো কোশ্চেন পেয়েছি। আচ্ছা পি কিউ আর, এবার এই ধরনের কোশ্চেন না সবসময় শেষের দিক থেকে করবে। এই আর যদি হয় এক্স, তাহলে তোমার কিউ কত হবে, কি বলা হয়েছে যে আর যা বিনিয়োগ করে কিউ তার 3/2 ভাগ, তাহলে আমরা লিখতে পারি কিউ হচ্ছে তার এই যে 3/2 ভাগ, পি কত হবে, তার 3 গুণ, তাহলে পি করবে কার 3 গুণ, কিউ এর 3 গুণ, তাহলে কিউ এর 3 গুণ মানে কত হবে,
দেখো কিউটা হচ্ছে তোমার, এটা কিউ, এর যদি আমরা 3 গুণ করি, এই যে ইন্টু থ্রি। এবার দেখো আমরা তিনটাকে যদি একটু ফ্রেশভাবে লিখি, কি এসে দাঁড়ায়, এই তিন কেটে গেল, তাহলে এখানে থাকলো কিন্তু আমার 2x, এখানে কি পড়ে থাকলো 2x/3, আর এখানে পড়ে থাকলো x। একটা কাজ করো, লসও করো, নিচে এখানে 3 আছে, এখানে কিছু নেই 1 আছে, এখানে কিছু নেই 1, তা প্রত্যেকটা জায়গায় আমাকে 3 করতে হবে। প্রত্যেকটা জায়গায় আমরা 3 করব। 3 করতে গেলে উপরে দেখো এখানে তো 3 করে দিলাম, তাহলে নিচে 3 গুণ করেছি, অর্থাৎ এখানেও 3 গুণ করতে হবে। এখানে কিছু গুণ করে নি, দরকার নেই, এখানে 3 গুণ করলাম, এখানেও 3 গুণ করো। এবার দেখো নিচের প্রত্যেকটা জায়গায় 3 3 3 সব কেটে যাবে, উপরে এক্সগুলো সব কেটে যাবে, তাহলে 3 দুগুণে 6, এটা 2 আর এটা হচ্ছে 3, তাহলে আমাদের রেশিও কিন্তু চলে এসেছে 6:3, অপশান সি। আচ্ছা, তোমরা দাগ নাম্বার মেনশন করে উত্তর দেবে। জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে তার 5% লাভ হবে? তাহলে দেখো 5% বলতে আমরা বুঝি 5/100 কাটলে কি হয় 1/20, অর্থাৎ 1:20। তাহলে কোথায় আছে? অপশান সিতে আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, এই পরের এই কোশ্চেনগুলো খুব সুন্দর ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু এটা শর্ট নয়, এটা আমরা একটু লংয়ে দেখাবো। প্রথমে এই ফাংশনের কাজটা আমাকে করে নিতে হবে, তাহলে বাকি যা আছে অ্যাজ ইট ইজ তুমি লিখে দাও। 3 দুগুণে 6 একে 7, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7/3 ইকুয়াল টু কত? 2। এবার দেখো বাকি যা আছে তুমি লিখে দাও 1। এই আরেকটা লাইন তুমি করতে পারো, বা এখান থেকে দেখো এটাকে আমরা যদি উল্টে দিই, কারণ এটা ভাগ আকারে রয়েছে, তাই না? তাহলে এটা উল্টে যখন দেবে তুমি কি পাবে? আমি একবারে এখানটায় করে দিলাম 3/7 পাবে, তাহলে ইকুয়াল টু 2। তুমি আরেকটা লাইন করো, তাহলে তোমার উত্তর এবার চলে আসবে 1। তাই তো, এটা বাই আকারে রয়েছে। দেখো 7 ওকে 7 আর 3 10, এই যে 10/3 ইকুয়াল টু হচ্ছে 2। আবার দেখো এটা ভাগ আকারে রয়েছে, তাহলে এটা কি হবে? উল্টে যাবে, রাইট? আমরা এখানটায় দেখিয়ে দিচ্ছি, এক্স প্লাস কি হবে 3/10 ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু কত? 2 মাইনাস 3/10 সমান সমান কত হবে? 10। 1 10-এর মধ্যে 10, 10 দুগুণী, তাই তো 3, তাহলে এখানে কত হবে? এক্স ইকুয়াল টু আসবে 2 আছে, আচ্ছা আমি কি ঠিক করলাম? 3, তাই তো? আচ্ছা সরি, এটা তো 3 নয়, এটা 7, 7, এটা 7, এক্সট্রিমলি সরি, এটা 7, কারণ 7 ওকে 7 আর 3 10, তারপরে 10/7, এটা হবে 7, এটা 7, আচ্ছা এটা 7, এটা 7, ওকে এটা 7, তাহলে 20 থেকে 7 বাদ দিলে 13 ডিভাইডেড বাই 10, আমরা পেয়ে গেছি 10। 13/10 কোথায় আছে? এই যে অপশান বিতে আছে, অপশান বিতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো, আজ যদি সোমবার হয়, ঠিক 64 দিন পর কি বার হবে? তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা কি করবে? এখানে যে সংখ্যাটি থাকবে তাকে 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে ভাগ করার পর এখানে আমরা জানি যে অ্যাকচুয়ালি অড ডে বের করতে হয়। তো 7 দিয়ে ভাগ করলে আমরা কত, যেটা ভাগফল সেটা হচ্ছে কি এত সপ্তাহ, আর যেটা অবশিষ্ট থাকবে মনে রাখবে সেটাই হচ্ছে অড ডে। তাহলে আমরা যদি 64কে 7 দিয়ে ভাগ করে দিই, 7 8-এ 56, 7 আর 9 59, 60, 61, 62, 63, 64, তাই তো? আচ্ছা ভুল হয়েছে, আমরা 8 নং করব, তাই তো? 7 নং করব। 7 নং করলে কত হবে? 63, 63 এক থাকছে, তাহলে এই এক এটাই হচ্ছে অড ডে। তার মানে এটা হচ্ছে 9 সপ্তাহ, তাই না? আমরা বলতে পারি 9 সপ্তাহ একদিন। তাহলে দেখো এই যে সোমবার, আজকে সোমবার, আজ থেকে 9 সপ্তাহ পর ঠিক প্রথমে আবার সোমবারই আসবে, তার সাথে এই একদিন অতিরিক্ত এটা যদি যোগ করি, তাহলে আমাদের বারটা কি হবে? সোম প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে মঙ্গলবার। তাহলে এখানে আমাদের উত্তর এসে যাবে মঙ্গলবার। আচ্ছা নেক্সট, এভারেস্ট থেকে সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে দেখো সোমবার থেকে কি বুধবারের, আবার এখানে হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা হচ্ছে 34 ডিগ্রি। যদি বৃহস্পতিবারের গড় উষ্ণতা কত 5/4 হয়, 5/4 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত? এটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো এটা দুটো ভাবে করা যায়, আমি সব থেকে সহজ প্রসেসটা বলছি। প্রথমে আমরা যদি এদের মধ্যে পার্থক্যটা বের করি,
পার্থক্যটা কার মধ্যে পার্থক্য বের করব? এখানে দেখো এই যে সোম থেকে বুধ, আবার এখানে রয়েছে মঙ্গল থেকে বৃহস্পতি। দেখো আমি একটু ডিটেলসে যদি তোমাদের দেখাই, সোম, মঙ্গল, বুধ কত 37 ডিগ্রি। ওকে, আবার দেখো পরে রয়েছে মঙ্গল, ওকে, বুধ, বৃহস্পতি, তাহলে কত 34 ডিগ্রি সি। দেখো এই যে যখন আমরা মাইনাস করবো, যে এদের পার্থক্য যখন করবো, দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আমরা এখান থেকে লিখতে পারি সোম মাইনাস হচ্ছে বৃহস্পতি, আমরা লিখতেই পারি সোম মাইনাস বৃহস্পতি। তাহলে এখানটা তুমি লিখো যে সোম মাইনাস বৃহস্পতি, সোম মাইনাস বৃহস্পতি। এটা মাইনাস করলে কত হবে? এখানে দেখো 3 আমরা পাচ্ছি, তাই তো? এবার এখানে একটা গল্প আছে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে 37, এটা হচ্ছে, আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি এটার সাথে 3 গুণ করি, কারণ এটা তো হচ্ছে গড়, এটা হচ্ছে গড়, এখানের এটা হচ্ছে গড়, কিন্তু আমাদের তো মোট লাগবে। দেখো এটা হচ্ছে গড়, তাহলে এটা যদি গড় হয় তাহলে তোমাকে এখানে ক্যালকুলেশনটা লং হয়ে যায়, কি ×3 করতে হবে তোমাকে, তাহলে তোমার মোটটা পাবে। এখানেও ×3 পাবে, তবে তুমি মোটটা পাবে। এবার আমি এই ডিফারেন্সটা যখন করব, তো একবার একটা কাজ করি, এই দুটো জায়গা থেকে না 3 কমন নিয়ে নেই। তাহলে যদি 3 কমন নিয়ে নেই, তাহলে আমি এবার লিখতে পারি 37 মাইনাস হচ্ছে 34। তোমরা কিন্তু গুণ করে মাইনাস করলে উত্তর চলে আসবে, আমি একটু টাইম সেভ করছি। তাহলে এখানে কত হবে? 3 × 3 সমান সমান হচ্ছে 9 ডিগ্রি। এবার দেখো আমরা এখান থেকে উত্তরটা বলে দিতে পারি যে যদি এখানে তোমার 1 ডিগ্রি হয়, তাই না, একের জন্য ডিফারেন্সটা আমরা চাই 4 ডিগ্রি ধরি এখানে, কারণ এই টোটাল হচ্ছে 5/4। আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, চলো। তাহলে এই যে সোম মাইনাস হচ্ছে বৃহস্পতি ইকুয়াল টু হচ্ছে 9 ডিগ্রি। এখানে একটা জিনিস বলা হয়েছে, যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 5/4 হয়, তাহলে এক কাজ করো, দেখো সোমবারের উষ্ণতা, তাহলে এখানটায় তুমি লেখো সোম, তাহলে বৃহস্পতিবারেরটা কত হবে? এর 5/4। তাহলে আমরা লিখতে পারি যে 4/5 সোম, কারণ সোমবারের বলা হয়েছে, ইকুয়াল টু কত? 9 লিখলাম, আমরা জাস্ট এখানে মানটাই বসিয়ে দিচ্ছি। এই ক্যালকুলেশনটা করো, দেখো আমাদের উত্তর চলে আসবে এখান থেকে সিম্পলি। তাহলে এবার কি করব? এখানে আমরা যদি এটা করি, মাইনাস করলে কত হবে? লসও করলে সোম, তার মানে 1/5 কি সোম ইকুয়াল টু 9। তাহলে আমরা ডাইরেক্ট বের করতে পারি সোম মন্ডে ইকুয়াল টু 5×9 = 45। তাহলে আমরা সোমবারেরটা কিন্তু পেয়ে গেলাম 45, কিন্তু এখানে কি চাওয়া আছে? বৃহস্পতিবারের টেম্পারেচার চেয়েছে। তাহলে এবার তুমি বৃহস্পতিবারেরটা বের করো। বৃহস্পতিবার কি হবে? এই 45, এখানে তো দেওয়া আছে বৃহস্পতিবারেরটা কত? সোমবারের 5/4। তাহলে বৃহস্পতিবারেরটা কত হবে? এটা হচ্ছে সোমবার, তার 5/4 কত? 5×9 = 45, 9 4 36, 36 ডিগ্রি। সো এখান থেকে আমরা অপশান ডি উত্তর করলাম, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, পরেরটা খুবই সিম্পল কোশ্চেন। বলা হচ্ছে 2/3 এর মানে গুণ, এটা কত? 1 পূর্ণ, তাই তো, 1 পূর্ণ 2/5। তাহলে কত হবে? 5 ওকে 5 আর 2 7, আমরা একবারে 7/5 লিখলাম। এর 75%, 75% ইকুয়াল টু কত? 3/4। 75/100 করে আমরা লিখবো, আর এটা হচ্ছে 540। চলো ক্যালকুলেশন করে দেখি কি হয়। এই 3 কাটলাম, আচ্ছা এই 2 দিয়ে যদি একে কাটি 2 হবে, এই 5 2 × 10, এই 0 কেটে দিলাম, 10 0 কেটে দিলাম। তাহলে 7 × 54, 5 7 35, 350, ওই 350-এর ঘরে থাকবে। 350-এর ঘরে এটা তো কম হয়ে যাচ্ছে, এটা 350-এর ঘরে নেই, এটা অনেক বেশি, এটাই আসবে 350-এর ঘরে। সো 378। তুমি ক্যালকুলেশন করো নর্মালি, দেখো তাই আসবে। আমি কিছু কিছু অ্যাপ্রক্সিমেট কনসেপ্ট একটু অ্যাপ্লাই করছি, যে আনুমানিক এটাই হতে পারে, অপশানের দিকে তাকিয়ে আমি সেইভাবে উত্তর করছি। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? তো এই যে বৃহত্তম বের করো, কিন্তু আমরা প্রসেস জানি কিভাবে বের করতে হয়। 7/9, 11 হচ্ছে 14, আচ্ছা 3 হচ্ছে 4, আচ্ছা 10 হচ্ছে 13। এবার বৃহত্তম চেয়েছে, আমরা প্রথমে এই দুটোকে গুণ করব, তাই তো। তাহলে 7 14 কত হয়? 98, 9 11 কত হয়? 99। তাহলে বৃহত্তম, সো এটা বড়, এটা কিন্তু আমার বাদ। এবার এই দুটো আমরা চেক করব। 4 11 কত? 44, আচ্ছা 4 13 কত? 13 2 3 14, 3 14 হচ্ছে 42।
42। তাহলে এখানে বড় কোনটা? এটাই বড়, এটা কিন্তু বাদ। তাহলে এই পার্টের সাথে আমরা এই পার্টটাকে এবার গুণ করব। তাহলে 14 কত? 14 হচ্ছে 140, আর 11 × 13, 11 × 13 করলে কত? 143, 143। তাহলে বড় কিন্তু আমাদের এটাই বড় থেকে গেল। সো 11/14 এটাই কিন্তু বৃহত্তম। আমরা কিন্তু সমস্ত টাইপ আগেই করেছি চ্যাপ্টার ওয়াইজ, তাই না? তো চ্যাপ্টার ওয়াইজ আমি যা দেখাচ্ছি বা যা করিয়েছি, যদি তোমরা একটু ঠিকঠাকভাবে করে নিতে পারো, আশা করি প্রত্যেকে ভালো স্কোর করবে। একটি ট্রেন একটি সাঁকো, দেখো সাঁকো মিনস ছোট দৈর্ঘ্য নয়, বড় দৈর্ঘ্যের কোনো কিছু অতিক্রম করছি, মানে যেটাকে আমরা ব্রিজ বলছি। ওকে, অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগায়। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো একটা জিনিস খেয়াল রাখবে, সবার প্রথমে আমি এখানে যে ট্রেনের দৈর্ঘ্য কত আমি তো জানি না, ঠিক আছে আমরা বের করে নেব। গতিবেগটা কত? তাহলে তার গতি, আমরা আগে তার গতিবেগটা বের করব। তার গতিবেগ স্পিড কত? সে 48 কিলোমিটার/আওয়ার যাচ্ছে, আমরা এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 48 মিটার/সেকেন্ড, অর্থাৎ 5/18 দিয়ে কাটতে হবে। এত কি? এত মিটার/সেকেন্ড। এইভাবে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে? কত সেকেন্ড? 9 সেকেন্ড। আমরা জানি দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য মানে কি? দূরত্ব বা ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তো আমার স্পিড তো পেয়ে গেছি, কত? 48, 5/18। টাইম কত সেকেন্ড? 9 সেকেন্ড। এবার আমরা ক্যালকুলেশন করব, করলে আমাদের উত্তর চলে আসবে। 9 দিয়ে দিলে 2 হয়, 2 দিয়ে দিলে কত? 24, 5×24 120, তাহলে 120 মিটার। খুবই সিম্পল ছিল এই কোশ্চেনটি। পরের কোশ্চেন দেখো, একজন সাঁতারুর স্থির জলের গতি যদি 9 কিলোমিটার/আওয়ার হয় এবং তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলের গতি নির্ণয় করো যখন নদীর বহমান গতি হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এবার দেখো খুবই সিম্পল একটা কোশ্চেন দিয়েছে। আমরা জানি যে কি নদীর এখানে চেয়েছে স্রোতের অনুকূলের গতি নির্ণয় করুন। অনুকূল, তাই তো? আচ্ছা, তার মানে হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম, দেখো আপের ক্ষেত্রে আমরা জানি দুটো মাইনাস করতে হয়, আর ডাউনের ক্ষেত্রে কি? ডাউনের ক্ষেত্রে তো প্লাস করতে হয়। ডাউনের ক্ষেত্রে প্লাস করতে হয়। তাহলে তুমি এই যে 9 কিলোমিটার আর এই হচ্ছে 6 কিলোমিটার, তাহলে ডাউনের ক্ষেত্রে ডাইরেক্ট প্লাস করে দাও। তাহলে কত হবে? 9 আর 6 15, তাহলে 15 কিলোমিটার/আওয়ার। উত্তর এসে গেল, শেষ, সিম্পল বিষয়। আচ্ছা, পরের কোশ্চেন, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। তাহলে ওই ট্রেনটির গতিবেগ কত হবে? দেখো কিভাবে বের করব। সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই যে 400 মিটার আছে, আমরা এই 400 মিটারটাকে কিলোমিটার/আওয়ারে কনভার্ট করব। কেন? কারণ এই যে অপশানের দিকে তাকাও, প্রত্যেকটা কিন্তু এখানে কিলোমিটার/আওয়ারে রয়েছে, তাই তো? এবার আমরা এখান থেকে দেখে নেব। তাহলে এই হলো আমাদের 400 মিটার ইন্টু কত? কিলোমিটার/আওয়ারে যদি কনভার্ট করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। এবার এখানে একটা জিনিস আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। এবার আমরা কি বলতে পারি? স্পিড, তাই তো? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। এটা যদি আমার ডিস্টেন্স হয়, টাইম কত সেকেন্ড লেগেছিল? না 36 সেকেন্ড। তাহলে আমি আসলে কি বের করতে চাচ্ছি? স্পিড বের করতে যাচ্ছি। তাহলে কত দিয়ে ডিভাইডেড করব? 36 দিয়ে ডিভাইডেড করব। তাহলে ডিভাইডেড করলে এখানে কত পাবো? আমরা গতিবেগটা পেয়ে যাচ্ছি। 18 দিয়ে দিলে 2 হবে, 5 দুগুণি 10, 10 দিয়ে যদি 400কে কাটি তাহলে কত হবে? 40 হবে। সো আমরা এখানটা লিখে দিলাম 40 কিলোমিটার/আওয়ার। এটা কি? আমাদের গতিবেগ চলে এসে। এবার একটা জিনিস খেয়াল রাখবে, যখন তারা বিপরীত মুখে বলা হয়েছে, দেখো বিপরীত মুখে যখন হাঁটে তখন তাদের যে আপেক্ষিক গতিবেগ, তাহলে আপেক্ষিক গতিটা আমরা বের করব। আপেক্ষিক যখন একই দিকে যায় আমরা কি করি? তখন তাদের মাইনাস করি। যখন তারা বিপরীত দিকে যায় তখন তাদের কি করি? সরি, ভুল বললাম। যখন একই দিকে যায় তখন আমরা মাইনাস করি, যখন বিপরীত দিক থেকে হয় তখন কি হয়? সেটা প্লাস করি আমরা। তাহলে এখানে কিন্তু বিপরীত দিক থেকে বলেছে, তবে মনে রাখবে যে এই আচ্ছা ঠিক আছে, চলো আমরা লিখে নিই। তাহলে কি? আপেক্ষিক গতি, আপেক্ষিক গতিবেগ কার? ট্রেনের।
ট্রেনের আপেক্ষিক গতিবেগটা কি হবে, ওই মানুষের গতি, মানুষটির গতিবেগ, আচ্ছা, প্লাস হচ্ছে কি ট্রেনের গতিবেগ, ট্রেনের গতি। এবার এখানে তোমার দেওয়া আছে আপেক্ষিক গতি এর কত, ওই যে ট্রেনের 40 কিলোমিটার। আচ্ছা, মানুষের গতি কি দেওয়া আছে, মানুষের গতিবেগ এই যে যার হাঁটার গতি দেওয়া আছে কত, 20। আচ্ছা, ট্রেনের গতি কি তুমি জানো, না জানো না। তাহলে এবার দেখো, তুমি ডাইরেক্টও করতে পারতে, কারণ আমরা তো জানি যখন সেটা বিপরীত দিকে যাবে সেটা কি করতে হয়, মাইনাস করতে, সরি ভুল বলছি বারবার, যাই হোক এই জায়গাটা, যে যখন তারা একই দিকে যাচ্ছে, ঠিক আছে, একই দিকে যখন যাচ্ছে আমরা মাইনাস করছি, যখন বিপরীত দিক থেকে আসছে প্লাস করছি। কিন্তু এখানে দেখো আমরা জানি যে ট্রেনের আপেক্ষিক গতিবেগ ইকুয়াল টু হচ্ছে মানুষের গতি প্লাস হচ্ছে ট্রেনের গতি, তাই তো। তাহলে এবার এখানে আমাদের এক্সট্রা ইজিলি বেরিয়ে যাবে কত, 40 মাইনাস হচ্ছে 20 সমান সমান হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, সো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে, একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 90 মিটার, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। তো এটা খুবই সিম্পল। কেন বললাম সিম্পল, আমরা জানি ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে আসলে কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ট্রেন কিন্তু কখনোই আর অন্য কোনো দৈর্ঘ্যকে অতিক্রম করবে না। তাহলে এখানে বলা হয়েছে ট্রেন একটি দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 90 মিটার, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো ট্রেন সেই 90 মিটার দূরত্বে অতিক্রম করবে। কোনো মানুষ, কোনো পোল, কোনো পোস্টারকে যদি ট্রেন অতিক্রম করে তাহলে আমরা জানি সে তার আসলে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্যটাই হবে ওই 90 মিটার। সো এখানে উত্তরটাই হবে অপশান ডি, আর কিছু পড়তে হবে না এই কোশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, পরের কোশ্চেন। এবারের কোশ্চেনটা দেখো, দুটো ভাবে করা যায়, আমি সব থেকে সহজ প্রসেসটা বলে দিচ্ছি। এক্স এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময়ে এবং ওয়াই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। তাহলে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো। তাহলে দেখো এখানে এই যে একজন যাচ্ছে তোমার 8 মিনিট 40 সেকেন্ডে, আরেকজন যাচ্ছে কত, 10 মিনিটে, তাই তো। আচ্ছা, 8 মিনিট 40 সেকেন্ড। চলো তাহলে আমরা এখানটা লিখে নেব এক্স এক্স বাবু ওই কি 8 মিনিট 40 সেকেন্ডে কতটা যায়, 8 মিনিট, 8 মিনিট 40 সেকেন্ডে যায় সে 1 কিলোমিটারে, যে 1 কিলোমিটার, ওকে, 1 কিলোমিটার। তাহলে ওয়াই এবার বের করে নেব, ওয়াই ভদ্রলোক কত মিনিটে যায়, সেটা 10 মিনিটে। আচ্ছা, তাহলে ওয়াই 10 মিনিটে কতটা যাবে, ওয়াই 10 মিনিটে যাচ্ছে ওই একই, কতটা বলেছে, ওই একই দূরত্ব, তাহলে ওই 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার। এবার কি বলা হয়েছে, এবার দেখো একজন আরেকজনকে কততে পরাজিত করেছে আমরা বের করব। এবার এখানটা আমরা দেখে নেব যে কি ডিস্টেন্স কভার বাই ওয়াই। তাহলে ওয়াই 8 মিনিট, ওয়াই তো 10 মিনিটে গেছে, তাহলে দেখো ওয়াই 8 মিনিট সেকেন্ডে কতটা যাবে আমরা এটা বের। তো চলো আমরা এখানটা এটা বের করে নিচ্ছি, ওয়াই, যে ওয়াই 8 মিনিট, আচ্ছা 8 মিনিট, ওয়াই 8 মিনিট 40 সেকেন্ডে যায়, 8 মিনিট 40 সেকেন্ডে যায়, কতটা যাবে একটা কাজ করো, তুমি এই 8 মিনিট 40 সেকেন্ডে পুরো মিনিটে কনভার্ট করে নাও। তাহলে 8 মিনিট কত হবে, 40 বাই হচ্ছে 60, তাহলে 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3, তাহলে 3 8 24 আর 2 26, 26/3, তাহলে এত কি হয়ে গেল, এত মিনিট। তাহলে 8 মিনিট 40 সেকেন্ডে যায়, অর্থাৎ এত মিনিটে যায়, আমরা ডাইরেক্ট এটা করে নিচ্ছি কারণ যেহেতু এটাকে মিনিটে করলাম। তাহলে কত হবে দেখো, 10 মিনিটে যদি সে যায় 1 কিলোমিটার, এত মিনিটে কত যাবে, আরও ভাগ, তাহলে আমরা এখান থেকে একবারে করে দিচ্ছি। তাহলে কত হবে, 1/10 ইন্টু 26/3, কাটলে কত হবে, 3 10 30, 26/30। চলো আমরা এটাই রাখি। এটা যদি কভার করে তাহলে এবার দেখো যে এক্স ওয়াইকে কতটায় পরাজিত করছে, কত দূরত্বে পরাজিত করছে, আমরা কি করবো, মাইনাস করবো। তাহলে আমরা এইভাবে বলতে পারি, একটু ভালো করে দেখো, সরি এটা ডিস্টেন্স, এটা ডিস্টেন্স, ওকে, ডিস্টেন্স বাই হুইচ এক্স ওয়াইকে পরাজিত করে, এক্স পরাজিত করে ওয়াইকে, আচ্ছা পরাজিত করে ওয়াইকে, তাহলে কি হবে, টোটাল যদি 1
কিলোমিটার হয়, তার থেকে তুমি এটা মাইনাস করে দেবে এই দূরত্বটা, তাহলে কত হবে 1 মিনিটটা আমরা মোট যদি 1 মিনিট ধরি, তাই তো? আর তাহলে এখানে হচ্ছে কত 26 বাই এত মিনিট সময় লেগেছে তার, তাহলে এখানে 26 বাই হচ্ছে 30, তাই তো? মোট যদি 1 কিলোমিটার হয়, তার এই যে 8 মিনিট 40 সেকেন্ডে সে যায় কত কিলোমিটার, 26/30 কিলোমিটার। তাহলে কত দূরত্বে পরাজিত করছে, 1-এর থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হবে, 30 তাই তো, 4/30, তাহলে 4/30 কিলোমিটার। তাহলে এবার এটা উত্তরগুলো তো মিটারে রয়েছে, এটা তো কিলোমিটার আছে, তাহলে এক কাজ করো, আমরা একটু ডিটেলসে দেখিয়ে দিই। এটা তুমি 4 কিলোমিটার ইকুয়াল টু আমরা লিখতে পারি 4000 মিটার বাই হচ্ছে 30। সো 400কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 133 পূর্ণ 1/3। সো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, আচ্ছা পরের কোশ্চেন বলা হয়েছে ঘড়িতে 4:40 সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো আমরা জানি অ্যাঙ্গেল বের করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে কি, যে আওয়ার ইন্টু 60 মাইনাস মিনিট ইন্টু 11, ওকে, ডিভাইডেড বাই কত 2। সো এখানটা কত ঘন্টা, 4 ঘন্টা, 4 ইন্টু 60, আচ্ছা 40, ও এটা এম লিখতে হবে আমাকে, এম মানে মিনিট, এটা হচ্ছে সূত্রটা, ওকে, এটা হচ্ছে সূত্র। তাহলে এম 40 ইন্টু 11 ডিভাইডেড বাই হচ্ছে 2, কাটলে কত হবে, 424, 240, আর এটা কত হবে 440, তাহলে বাই 2, সরি 440/2। দেখো এই যে সিম্বলটা আমি একটু বাকি লিখেছি, অর্থাৎ এটা মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, যে কেন দেখো এখানে তো মাইনাস করলে তুমি বলো যে স্যার মাইনাস বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে বড় মাইনাস করছি, তো কোনো ব্যাপার না এখানে, ওকে। তাহলে এটা মাইনাস করলে আমরা পাবো 200/2 সমান হচ্ছে 100, কোনো ব্যাপার না। কেন এই জন্যই দেখো আমি সাইনটাকে মাইনাস হতে পারে কিন্তু একটু বাকি লেখা, তার মানে কি ওই প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, অর্থাৎ মাইনাস এলে কোনো ব্যাপার নেই, তাহলে 100 ডিগ্রি। সো এখানে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো আমি টোটাল 25টা কোশ্চেনই কিন্তু এখানে সলভ করে দিলাম, ওকে, এই সেটের।